আপনারা জানেন যে গত 9 জুলাই 2025 তারিখ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সামনে একটি লোমহর্ষক এবং খুব দুর্ধর্ষ একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। তো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 2 জন সদস্যকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করে। এবং গতকালকে আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত 2 জনকে আমরা গ্রেপ্তার করি। তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর। আমরা এই অভিযান আমাদের চলমান আছে এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকেই দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব। এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেই জন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাব। এবং এই অভিযান এখনও চলমান আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীও এই অভিযানের সাথে সম্পৃক্ত আছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশও তাদের অভিযান অব্যাহত রেখেছে। আমরাও আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি। আরেকটি খুব দুঃখজনক ঘটনা যেটা আপনারা জানেন যে চট্টগ্রামে এক স্বামী তার স্ত্রীকে হত্যা করে 11 টুকরা করে সেই 11 টুকরা তার বাড়িতে রেখে সে পালিয়ে যায়। এই ঘটনাও আমরা ছায়া তদন্ত শুরু করি এবং এই ঘটনার সঙ্গে যে সম্পৃক্ত ওই স্বামী তাকে আমরা মোহাম্মদ সুমন তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকেও আইনের আওতায় আনা হয়েছে। গতকালকে আরেকটি ঘটনা ঘটে, সেটি হলো বিমানবন্দরে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বাংলাদেশ বিমানের একটি বিমানে বোমা আছে এরকম একটি টেলিফোন কল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় এবং যার ফলে ওই বিমানের যাত্রা স্থগিত করা হয় এবং প্রায় 3 থেকে 4 ঘন্টা তল্লাশি চালিয়ে সেখানে কিছু পাওয়া যায়নি। এই কলটি সঠিক ছিল না। তো এই ঘটনা আমাদের যে জাতীয় এয়ারলাইন্সের এবং ওভারঅল বাংলাদেশের ভাবমূর্তি দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মক ক্ষুণ্ণ হয় এবং ইতিপূর্বেও এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছিল। টেলিফোনের মাধ্যমে বোমার খবর দেওয়া হয়, পরবর্তী পাওয়া যায়নি। তো এই ঘটনার পরপরই আমরা এটা অনুসন্ধানে নামি এবং সারা রাত অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এর সঙ্গেও সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আমাদেরকে সহায়তা করেছেন। তবে এই বিষয়টি খুব একটি দুঃখজনক ঘটনা। সেটি হলো ইমন নামে এক ব্যক্তি পরকীয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইটে। এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান, বাট কোনোভাবেই তারা সক্ষম হন না। তখন ইমনেরই আরেক বন্ধু ইমরান পরামর্শ দেয় যে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যে এখানে বোমা আছে তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে এবং অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনা সংঘটিত হয়। তো আমরা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই মেসেজ দিতে চাই যে এটি একটি গর্হিত কাজ, এটি আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, আমাদের জাতীয় এয়ারলাইন্সের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। তো কোনোভাবেই যেন এই ধরনের প্রচেষ্টা ভবিষ্যতে গ্রহণ করা না হয় এবং করলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। সাম্প্রতিককালে বেশ আলোচিত বিষয় হলো মব ভায়োলেন্স। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দাবি দাওয়া আদায়ের নামে রাস্তাঘাট বন্ধ করা, বিভিন্ন সরকারি অফিসে গিয়ে সেখানে ঝামেলা তৈরি করা দলবদ্ধভাবে, এই ধরনের ঘটনা আমরা ইদানিং প্রায় প্রত্যক্ষ করি। এটি খুব অন্যায় কাজ। আমরা এই ধরনের মব ভায়োলেন্সের ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করব। কোনোভাবেই আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না, আইনকে শ্রদ্ধা করতে হবে এবং আইন মেনে চলতে হবে। সাম্প্রতিককালে লালমনিরহাট জেলায় পাটগ্রামে থানায় আক্রমণ করে 2 জন আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। তো সেই ঘটনায় আপনার মামলা রুজু হয়েছে। আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং জেলা পুলিশের যৌথ অভিযানে আমরা সেই ঘটনায় 3 জন আসামিকে গ্রেপ্তার করি এবং যারা অবশিষ্ট আসামি আছে তাদেরও গ্রেপ্তার কার্যক্রম চলমান আছে। গত রাত 3রা জুলাই 2025
মুরাদনগরে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। সকালবেলা একটি পরিবারের মা এবং তার 2 সন্তান মবের হাতে নির্মমভাবে নিহত হন। এই ঘটনা সংঘটনের পরপরই আমরা অভিযান পরিচালনা করি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত 6 জনকে আমরা গ্রেপ্তার করি এবং অন্যান্য যারা আসামি আছে তাদের গ্রেপ্তার প্রক্রিয়াও চলমান আছে। আমরা এই মেসেজ দিতে চাই, কোনোভাবেই মব সন্ত্রাস বা মব ভায়োলেন্স করে এই দেশের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করা যাবে না, অন্যায়ভাবে কোনো দাবি আদায় করা যাবে না। সুতরাং এই ধরনের মবের সাথে যাতে ভবিষ্যতে কেউ সম্পৃক্ত না হন সেজন্য আমি অনুরোধ জানাবো এবং এর সাথে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আরেকটি ঘটনা, এটাও আপনারা সবাই জানেন যে কুমিল্লায় এক নারীকে উলঙ্গ অবস্থায় তার ভিডিও ধারণ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ছাড়া হয় মুরাদনগরে। এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিলেন সেটি কুমিল্লা জেলা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে, মূল আসামি ফজর আলী সহ। আমরাও এই মব ভায়োলেন্সের যে মাস্টার মাইন্ড শাহপরান ফজর আলীর ছোট ভাই, তাকেও আমরা গ্রেপ্তার করি এবং আইনের হাতে সোপর্দ করি। এছাড়াও আপনার ভোলার তজুমউদ্দিন থানায় স্বামীকে বেঁধে মারধর করে তার স্ত্রীকে যে গণধর্ষণের যে একটি অপরাধ সংঘটিত হয়েছে, সেই ক্ষেত্রেও আমরা সেই আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আমাদের ঢাকা শহর সহ বিভিন্ন শহরে আমরা কিশোর গ্যাংয়ের একটা তৎপরতা আমরা পরিলক্ষিত হয় আমাদের কাছে। তো আমরা বেশ কিছুদিন পূর্বে মোহাম্মদপুর এলাকার যে একটি সন্ত্রাসী কবজিকাটা আনোয়ার, তাকে গ্রেপ্তার করি। সে জেল হাজতে আছে। তারই আর এক সহযোগী টুন্ডা বাবু, তাকেও আমরা গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছিলাম। বাট পরবর্তীতে সে জামিনে এসে পুনরায় একই ধরনের অপরাধের সাথে জড়িত হয়। তাকেও আমরা গত 2রা জুলাই গ্রেপ্তার করি এবং আইনের হাতে সোপর্দ করি। এছাড়াও আপনারা জানেন যে গত 3রা জুন 13-14 জন আমরা বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প থেকে র্যাব পরিচয়ে, র্যাবের জ্যাকেট পরা লোকজন একজনকে অপহরণ করে বা মুক্তিপণ দাবি করে। আমরা 13-14 2 দিন অভিযান পরিচালনা করে ওই ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে আমরা গ্রেপ্তার করি। গত 29 জুন কুমিল্লায় 7 বছর বয়সী যে একটা মাদ্রাসার ছাত্রী অপহরণ হয়, তাকেও আমরা উদ্ধার করি এবং ওই অপহরণকারীকে গ্রেপ্তার করি। গতকালকে আমাদের সিলেটে র্যাব 9 একটি অভিযান পরিচালনা করে 1880 বোতল বিদেশি মদ উদ্ধার করে। এছাড়াও র্যাব 13 বিশেষ অভিযান পরিচালনা করে 154 কেজি গাঁজা উদ্ধার করে। গত 7ই জুলাই সোশ্যাল মিডিয়ায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আমরা 3 জনকে গ্রেপ্তার করি। এর একজন নারী এবং আর 2 জন ছিল বিদেশি নাগরিক। এরা অনলাইনের মাধ্যমে প্রতারণা করে, অনলাইনের জুয়া এবং বিভিন্নভাবে তারা প্রতারণা করে আসছিল এবং এই প্রতারণাকারী একটা গোষ্ঠী আছে, তাদেরকে ধরার জন্য আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আমি আমাদের 5ই আগস্ট 2024 থেকে এই পর্যন্ত যে অভিযান পরিচালনা করেছি, আমাদের অভিযানের যে সফলতা হয়েছে সেই বিষয়ে আপনাদের একটু দৃষ্টি আলোকপাত করব। অস্ত্র এবং গোলাবারুদ মামলায় এই পর্যন্ত আমরা 207 জনকে গ্রেপ্তার করি এবং এর পাশাপাশি 5 শতাধিক অস্ত্র এবং 10,000-এরও বেশি গোলাবারুদ আমরা উদ্ধার করতে সক্ষম হই। আমরা সুন্দরবন এলাকা এবং চট্টগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে 27 জন জলদস্যুকে আমরা গ্রেপ্তার করি। মানব পাচার মামলায় এই পর্যন্ত আমরা 5ই আগস্ট থেকে এই পর্যন্ত 73 জন অপরাধীকে গ্রেপ্তার করি এবং 42 জন ভিকটিমকে আমরা উদ্ধার করি। অপহরণ মামলায় আমরা 6 শতাধিক আসামি গ্রেপ্তার করি এবং 750 জনের অধিক ভিকটিমকে আমরা উদ্ধার করি। র্যাবের পোশাক পরে এবং র্যাবের ভুয়া পরিচয় দিয়ে অপরাধ কর্মের সঙ্গে জড়িত
5 জন এরকম ভুয়া র্যাবকে আমরা গ্রেপ্তার করি। প্রায় 2000-এরও বেশি হত্যা মামলার আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এই পর্যন্ত 7 শতাধিক ধর্ষণ মামলার আসামিকে আমরা গ্রেপ্তার করি। দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আমরা 72 জন চাঁদাবাজ গ্রেপ্তার করি, প্রায় 5 শতাধিক ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করি, প্রতারণার মামলায় 44 জন এবং কিশোর গ্যাংয়ের 25 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করি, ডাকাতি মামলায় প্রায় 4 শতাধিক ডাকাতকে আমরা গ্রেপ্তার করি এবং মাদক মামলায় এই পর্যন্ত এই প্রায় 11 মাসে আমরা 4000-এরও বেশি অপরাধীকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে 46 কেজি হিরোইন, 1,15,277 বোতল ফেন্সিডিল, 18,336 কেজি গাঁজা, 51,96,000 ইয়াবা, 14,270 লিটার বিদেশি মদ, 37,000 দেশি মদ এবং 8,000 লিটার বিয়ার আমরা উদ্ধার করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে ভবিষ্যতে র্যাব দৃঢ়ভাবে কাজ করবে। আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, বাংলাদেশ আনসার, আমরা সবাই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য এবং একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা আরও দৃঢ়তার সঙ্গে এই কাজ চালিয়ে যাব যাতে অপরাধের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসে এবং অপরাধীরা যাতে কোনো অপরাধ সংগঠন করতে না পারে এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে সেই জন্য আমরা সবাই সমন্বিতভাবে একত্র কাজ করে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা কামনা করি এবং আশা করি যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করতে পারবো এবং সামনে যে আমাদের জাতীয় নির্বাচন আসছে সেই নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করি এবং এই কাজে আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করি। আপনাদের সকলকে ধন্যবাদ।